চলো সংবিধান। সংবিধান এই যে বিষয়টা, রাষ্ট্রবিজ্ঞান বলে যে সাবজেক্ট, সংবিধান বলে কোনো সাবজেক্ট নেই, রাষ্ট্রবিজ্ঞান বলে যে সাবজেক্ট, সেই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সংবিধান পড়ে। রাষ্ট্রবিজ্ঞানটা দেখো, বিজ্ঞান মানে নতুন কিছু তৈরি করা, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান মানে কোনো তৈরি করার বিষয় আসছে না, একটা রাষ্ট্র নির্মাণ করার বিষয় আসছে। রাষ্ট্র মানে দেশ, ঠিক আছে না? রাষ্ট্র মানে দেশ। তো একটা দেশ তৈরি করার বিষয় আছে। দেশ কিভাবে হয়, মানে কেমনটা হয়, সেসব গুলো আমরা যখন আমরা একের পর এক ধারা আর্টিকেল গুলো পড়বো তখন সেসব গুলো আলোচনা করব। এখন যে বিষয়টা জানার, সেটা হচ্ছে যে একটা রাষ্ট্র তৈরি করার জন্য যে কত কিছু ব্যবস্থাপনা দরকার আছে, প্রশাসন কেমন দরকার আছে, নিয়ম শৃঙ্খলা কেমন দরকার আছে, সমস্ত গুলাকে এক জায়গাতে রাখা, সেটা হচ্ছে সংবিধান। সং মানে হচ্ছে সঙ্গে, বিধান মানে হচ্ছে নিয়ম নীতি, নিয়ম নীতি। তো নিয়ম নীতির সঙ্গে থাকাটাকেই বলা হচ্ছে সংবিধান। তোমরা আশ্চর্য লাগবে, এই দুনিয়া বা এই পৃথিবীতে যদি সংবিধান সম্বন্ধে তুমি জানতে চাও, তো সবচেয়ে প্রথম এই সংবিধান বিষয়টা বুদ্ধিজীবী একটা নাম সংবিধান দিলে সবাই যদি ছিন্ন বিচ্ছিন্ন থাকে তাহলে সম্ভব হবে না। তার সেই জন্য সংবিধান প্রয়োজন আছে। ইভেন সংবিধান মধ্যে বাইরে থেকে যেরকম আমরা নিজের দেশ বা রাষ্ট্রকে রক্ষা করতে পারি, তেমনি আমরা নিজেদের মধ্যেও কিন্তু একতা বজায় রাখতে পারি এবং নিজেদের মধ্যেও কিন্তু একটা সুস্পষ্ট জীবন যাপন থেকে শুরু করে রাষ্ট্র গঠন করতে পারি। সেই জন্য এখানে দু ধরনেরই ব্যবস্থাপনা আছে। দেশ গঠনের জন্য যে রকম উপায় দরকার আছে সেটারও ব্যবস্থাপনা আছে। সেকেন্ড টাইম যদি তুমি দেশকে বা সমাজকে যদি নষ্ট করতে চাও, যদি সমাজের বিরুদ্ধে যেতে চাও, নিয়মের বাইরে যেতে চাও, রাষ্ট্রকে যদি ভাঙতে চাও, তো তার বিরুদ্ধেও কি অ্যাকশন নেওয়া যায় সেসব সম্বন্ধেও কিন্তু সংবিধানে আলোচনা করা আছে। তো সংবিধান সম্বন্ধে যদি ভারতের সংবিধান দেখো, তো ইংরেজরা এসেছিল 1600 খ্রিস্টাব্দে, অনেক ধরনের আইন তারা তৈরি শুরু করেছিল। সেই আইনগুলো সম্বন্ধে আমি পরবর্তীকালে আলোচনা করব। এখন ভারতে একটা হঠাৎ করে যখন বঙ্গভঙ্গ আন্দোলন শেষ হয়ে যায় 1911 সালে, তার আগে অর্থাৎ 1908-9 সাল নাগাদ এরকম সময়ে একটা আইন লাগু হয় যেটার নাম হচ্ছে ভারত শাসন আইন, যেটাকে মোরলে মিন্টো সংস্কার আইন বলা। সেখানেও কিন্তু ভারত পরিচালনা করার জন্য কি কি দায়িত্ব নেওয়া উচিত বটে, বা ভারতকে কি করে পরিচালনা করা যায় সেই সব সম্বন্ধে আলোচনা আছে। পরবর্তীকালে 1919 সাল এলো, সেখানে মন্টেগু চেমসফোর্ড, অর্থাৎ চেমসফোর্ড ছিলেন গভর্নর জেনারেল এবং মন্টেগু ছিলেন সচিব, সেক্রেটারি। তারা মিলে একটা সংস্কার আইন বার করলেন যেটার নাম হচ্ছে মন্টেগু সংস্কার আইন। তাহলে একটা 1909 বললাম, একটা 1919 বললাম, সেটাও ছিল ভারত শাসন আইন। তো ভারতকে কি করে শাসন করা যায়, ভারতের লোককে কি করে ঠিক রাখা যায়, বা ভারতের লোকদেরকে কি কাকে কি দায়িত্ব দেওয়া যায়, কেমন শিক্ষা ব্যবস্থা করা যায়, কেমন আইন তৈরি করা যায়, সেসব বিষয়ে আলোচনা আছে। এরপরে ধীরে ধীরে ভারতীয়দের মধ্যেও কিন্তু এর মধ্যে একটু প্রেরণা শুরু হয় আর কি। 1923 সালে, মানে 1923 সালে বিখ্যাত পণ্ডিত জানা ছিল মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় ইনি কি করলেন, ইনি প্রথম প্রস্তাব দেন, প্রথম প্রস্তাব দেন যে সংবিধান তৈরি হওয়া উচিত, সংবিধান তৈরি হওয়া উচিত। সেই বিষয়টাকে একবার মানে জনগণের সামনে এবার সামনে সাড়া দেওয়ার জন্য
যে তার বিষয়ে যেন পদক্ষেপ নিতে শুরু করে, সেই জন্য সরকার কিন্তু 1927 সালে কমিশন নিয়ে আমি পরে আলোচনা করবো। বলে সাইমন কমিশন, সাইমন কমিশনের আমাদের ভারত সালের মাথায় রিপোর্ট পেশ করে, আর 1935 সালে সেই রিপোর্ট অনুযায়ী তৈরি হয়ে ভারত শাসন আইন। ভারতের সংবিধানের ম্যাক্সিমাম আছে যেটা ভারত আইন। এই সময়টাতে প্রায় সাল নাগাদ, তখন 1929 সাল নাগাদ মতিলাল নেহরু ছিলেন। 1928 মতিলাল নেহরু ছিলেন। মতিলাল নেহরু হলেন জওহরলাল নেহরুর বাবা। তিনি কি করলেন, মতিলাল নেহরু তিনি একটা রিপোর্ট পেশ করলেন, যেটাকে বলা হচ্ছে নেহরু রিপোর্ট। নেহরু রিপোর্ট, নেহরু নামটা শুনে নিয়ে কিন্তু মতিলাল নেহরু মনে করবে, নেহরু রিপোর্টে জওহরলাল নেহরু না করে দিয়ে। তিনি একটা রিপোর্ট পেশ করলেন যে ভারতের কিন্তু সংবিধান লাগু হওয়া উচিত, ভারতের মধ্যে সংবিধান প্রয়োজন আছে। এই উদ্দেশ্যে তখন যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন, তিনি সাইমন কমিশনের রিপোর্ট দেখলেন, এবং রিপোর্ট দেখার পর 1935 সালে কি লাগু হয়ে গেল বলতো, ভারত শাসন আইন। ভারত শাসন আইন, কি করে ভারতে কি কি প্রশাসন ব্যবস্থা করা যায় না করা যায় সে সম্বন্ধে অনেক কিছু উল্লেখ এখানে আছে। ইভেন ধীরে 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 করে 1940 সাল নাগাদ লর্ড আরউইন চলে গেলেন। লর্ড আরউইন যাওয়ার পর যখন লর্ড লিনলিথগো এলেন, কি নাম বললাম, ঠিক আছে, তিনি যখন এলেন তখন 1940 সালে আগস্ট মাসে একটা প্রস্তাব লাগু হয়, যেটার নাম হচ্ছে আগস্ট প্রস্তাব। আগস্ট প্রস্তাব সালটা, সময়টা মনে রাখে 8 আগস্ট। আর এই 8 আগস্টটা পরে আবার পাবো 1942 সালে, সেটা ইতিহাসে পাবো, ভারত ছাড়ো আন্দোলন। ওই জন্য ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট মুভমেন্টও বলা হয়, আগস্ট আন্দোলন। তিনি আগস্ট প্রস্তাব পেশ করলেন। আগস্ট প্রস্তাবে ভারতকে স্বাধীনতা দেওয়ার বিষয়ে কিছু প্রস্তাব রাখা হয়। ভারতকে স্বাধীনতা দেওয়ার বিষয়টাকে ডোমিনিয়নের প্রস্তাবনা বলা হয়, ঠিক আছে। তো এরপরে কি হলো, আগস্ট প্রস্তাব অনুযায়ী কি করা হলো, 1942 সালে ভারতবর্ষে এলো ক্রিপস মিশন। কি হলো বলতো, ক্রিপস মিশন। স্টেফোর্ড ক্রিপস ছিলেন এই মিশনের প্রধান, এবং তিনি ভারতে এলেন। ভারতে আসার পর সারা ভারতবর্ষতে সার্ভে করেন। সার্ভে করার পর তিনি দেখার পর তিনি বললেন যে ভারতের সংবিধান লাগু হওয়া উচিত। যে কথাটা বলে বলে যাচ্ছে, ভারতীয়রা তখন বলছিলেন, এরপর ইংরেজরা বলা শুরু করে দিল যে ভারতে কি হওয়া উচিত বটে বলে তো, সংবিধান হওয়া উচিত, এবং ভারতকে ডোমিনিয়ন দিয়ে দেওয়া উচিত, আর ভারতকে স্বতন্ত্র করে দেওয়া উচিত। স্বতন্ত্র মানে কি হচ্ছে, ভারত ভারতীয়দের হাতেই থাকবে, অর্থাৎ স্বাধীনতা দেওয়া উচিত, ঠিক আছে না। ভারতকে স্বতন্ত্র করা উচিত, ভারতকে স্বাধীনতা দেওয়া উচিত, ঠিক আছে না। এরপর ঘটনাটা দেখো, ক্রিস মিশন দুটো বিষয় কিন্তু গন্ডগোল করে দিল। গল্পটা শুনো, থিওরি আমি পরে আসছি আবার। দুটো গন্ডগোল করে দিল। তিনি কি বললেন, যতদিন পর্যন্ত সংবিধান তৈরি হবে না ততদিন পর্যন্ত কিন্তু ভারত কাদের অধীনে থাকবে, ইংরেজদের অধীনে। একটা কন্ডিশন যেটা কিন্তু অনেকেই মেনে নেয়নি। ও সবাই চাইছিল যে ইমিডিয়েট ভারত ছাড়ো, সেই জন্য 1942 সালে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। আরেকটা প্রস্তাব কি দিলেন তিনি, যে যতদিন পর্যন্ত সংবিধান তৈরি হবে না ততদিন পর্যন্ত ইংরেজদের অধীনেই থাকবে। কেউ যদি না মেনে নিতে চায় তাহলে সে ভারতের ভূখণ্ড থেকে পারে। এখানে গন্ডগোলটা ঘটে গেল। কেন কি, অনেক প্রদেশ ছিল যারা নিজেরা স্বতন্ত্র থাকতে চাইছিল, ভারতের মানে অধীনেও থাকতে চাইছিল না। যার মধ্যে হয়তো দু একটা নাম বলে দিচ্ছি, যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। সবাই বললো যে ছাড়তে হবে, এখন যে সংবিধান যাবে এরকম নয়, এখনই ছাড়তে হবে। সেই জন্য শুরু হয়ে গেল ভারত ছাড়ো আন্দোলন। আর
কোন মানে ভারত যে ইউনিয়ন ভারতের চেয়েছিল একক থাকুক, এখানে ভারত না ভারতের বাইরের কোনো অধীনে থাকতে পারে না। তো ইউনিয়নের বিষয়ে ইনি কথা বললেন না। সেই উদ্দেশ্যে এই দুটা বিষয়কে নিয়ে প্রতিবাদ শুরু হয়ে গেল, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে গেল। এরপরে কি হলো, 1945 সালে তখন ছিলেন গভর্নর জেনারেল ওয়াভেল। কি ছিল বলতো? ওয়াভেল। ওয়াভেল একটা প্ল্যানিং দিলেন, যেটাকে বলা হয় ওয়াভেল পরিকল্পনা। ওয়াভেল পরিকল্পনা, ওয়াভেল পরিকল্পনা। ওয়াভেল পরিকল্পনা তো সেম কথা বলা হলো যে ভারতের সংবিধান হওয়া উচিত, আর ভারতকে ডোমিনিয়ন ইমিডিয়েট দেওয়া উচিত। ডোমিনিয়ন মানে হচ্ছে স্বাধীনতা। এরপরে কি হলো, এ কিন্তু গন্ডগোল করে দিল ওয়াভেল পরিকল্পনা। এ বলছে ভারতকে সেনাপতি এবং দেখা গেল যে ক্রিপস মিশনকে একটা ডুবে যাওয়া ব্যাংকের একটা ক্রাসিং ব্ল্যাঙ্ক চেকের সঙ্গে তুলনা করেছিলেন গান্ধী, বাউন্স চেক। তো সুতরাং ক্রিস মিশন ব্যর্থ হলো। তারপরে ওয়াভেল পরিকল্পনা, তিনি যখন বলে দিলেন যে সর্বোচ্চ পদে এবং তোমার সেনাপতি পদে একজন ইংরেজ থাকবে, বাকিগুলো সব ভারতীয় থাকবে, সেটাতেও কিন্তু একটু সমস্যা তৈরি হলো। ইংরেজরা দেখলো কি যে আমাদের কিন্তু কোনো প্ল্যানিং কাজে লাগছে না, সেই জন্য তারা কি করলেন, 3 জনের একটা কমিটি তৈরি করলেন 1946 সাল নামে। কতজনের? 3 জনের। কমিটিতে কে কে ছিলেন? স্ট্যাফোর্ড ক্রিপস, যে ক্রিপস মিশনে এসেছিলেন, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার আর প্যাট্রিক লরেন্স। হেড কে ছিলেন? প্যাট্রিক লরেন্স, এ ছিল হেড, প্রধান। 3 জনে একটা কমিটি বানালো ইংরেজ সরকার, এবং তারা ভারতে এলো, এবং ভারতে আসার পর বলছে ভারতে যত তাড়াতাড়ি সম্ভব সংবিধান তৈরি করতে হবে, এবং ভারতকে ইমিডিয়েট কি দিতে হবে বলতো? স্বাধীনতা দিতে হবে। এবং যতদিন পর্যন্ত ভারতকে স্বাধীনতা দেওয়ার পর সংবিধান যতদিন পর্যন্ত লাগু হচ্ছে না, ততদিন পর্যন্ত একটা অন্তর্বর্তী সরকার তৈরি করা হবে। কি সরকার বলতো? অন্তর্বর্তী সরকার। আর সেই সরকারটাতে যদি উপযুক্ত দেখা যায়, তো ভারতীয়দের দ্বারাই পরিচালিত হবে। এই বিষয়টা কিন্তু ভারতীয়রা মেনে নিল। বলছে অন্তর্বর্তী সরকার হবে, ভারতীয়দের দ্বারা চালিত হবে, তাহলে কোনো চাপ নাই। তো যখন অন্তর্বর্তী সরকার হয়, তার প্রধান কিন্তু তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনই ছিলেন। ঠিক আছে না? তো অন্তর্বর্তী সরকার এটাকে তারা মেনে নিল। এদের দ্বারা গঠিত যে মিশন, সেটা কি বলা হচ্ছে? ক্যাবিনেট মিশন। ঠিক আছে না? ক্যাবিনেট মিশন। তাহলে প্রশ্ন হচ্ছে, ক্যাবিনেট মিশন তাহলে কবে তৈরি হয়েছিল? 1946 সালে। 1946। এরপরে ক্যাবিনেট মিশনকে যখন অ্যাকসেপ্ট করে নিল, ক্যাবিনেট মিশনকে অ্যাকসেপ্ট করার পর ক্যাবিনেট মিশন কাজ শুরু করে দিল। ক্যাবিনেট মিশন কি করলো? সর্বপ্রথম তৈরি করলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যেটাকে বলা হয় গণ পরিষদ। চেঞ্জ করবো তো সর্বপ্রথম কি করলো ক্যাবিনেট মিশন? কি করলো বলো তো? গণ পরিষদ গঠন করে। গণপরিষদ যখন নামাঙ্কিত করা হয়, ভারতবর্ষকে 3টা অঞ্চলে ভাগ করা হয়। 3টা অঞ্চলে, ঠিক আছে না? যেমন মহারাষ্ট্র, গুজরাট, বিহার, ইউপি, উড়িষ্যা, এইগুলো মিলে একটা জায়গা। বাংলা আসাম মিলে, বাংলা আসাম মানে উত্তর পূর্ব ভারত সবগুলাই, সেটা মিলে একটা জায়গা। তারপর শিখ ওই দিকটা একটা জায়গা, আর দক্ষিণ ভারত তাকেও এদের মধ্যে মানে অনেকটা রাখা হয় আর কি। বিশেষ করে ভারতের পুরো প্রখণ্ডটাকে কত ভাগ ভাগ করা হয়েছিল? 3 ভাগে। আর টোটাল সদস্য ছিল 389। কত বলতো? 389 জন সদস্য ছিল।
এরপর যখন গণপরিষদ গঠন করা হয় 389 জন সদস্য, 10 লক্ষ জনে একজন সদস্যকে ধরা হয়। এরপর দেখো প্রত্যেকজনই যে নির্বাচিত ছিল এরকম নয়, কিছু কিছু ছিল মানে কি বলবো সিলেক্টেড, সিলেকশন করা, ঠিক আছে না, সিলেকশন করা কিছু কিছু ছিল। এরপরে চিফ কমিশনার যে ছিলেন ইংরেজদের, তো চিফ কমিশনারের দিক থেকে 4 জন ছিলেন, পরে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। ফলে চিফ কমিশনার থেকে 4 জন বাদ দিলে কত থাকে 385, 385 জন থাকে। এই গণপরিষদ গঠন করার পর কিন্তু সবচেয়ে প্রথম মুসলিম লীগ কিন্তু অংশগ্রহণ করলো না, শেষে বলে দিল মুসলিম লীগ যে আমরা অংশগ্রহণ করব না। মুসলিম লীগ এদের মূল উদ্দেশ্য কি ছিল বলতো, পাকিস্তান নতুন রাষ্ট্র গঠন। যখন এ করলো না তখন কিন্তু সদস্য সংখ্যা কমে গেল, তখন সদস্য হয়ে গেল 211 জন। কতজন বলতো, 211 জন। এরপরে তার যখন ভারতের বিভিন্ন প্রখণ্ড থেকে সংবিধান তৈরির বিষয়টা ওরা বুঝতে পারলো, তখন মুসলিম লীগ আবার অংশগ্রহণ করে নিল। তখন কিন্তু সদস্য সংখ্যা পরবর্তীতে আবার যখন মুসলিম লীগ অংশগ্রহণ করে তারপর সদস্য সংখ্যা হয়ে যায় 299 জন। দেখো পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে। কি বলে মানে 211 জন। 1947 সাল, 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, সালে ভারত স্বাধীন হওয়ার পর, ভারত স্বাধীন হওয়ার পর, স্বাধীনের পর কিছু যেমন 211 জন যারা ছিল মুসলিম লীগ টোটালি বাদ দিয়ে, তো সুতরাং মুসলিম লীগকে যখন পাকিস্তান দিয়ে দেওয়া হলো তখন কিন্তু ভারতবর্ষও তো অনেক মুসলমান ছিল, তারাও তাদের ভিতরেও অনেক জায়গাতে সদস্য ছিল। তো এর ফলে স্বাধীনতার পর যে ভারতের যে ভূখণ্ড সেখানে যে সদস্য সংখ্যা হয় সেটা হয়ে যায় 299 জন। এই 299 জনকে নিয়ে কি হয় বলতো, গণপরিষদ গঠিত হয়। এর মধ্যে মনে রাখো মহিলা সদস্য যদি বলো, মহিলা মহিলা ছিলেন কজন জানো, 9 জন। মহিলা সদস্য কজন ছিল, 9 জন ছিল, ঠিক আছে না। এরপর দুর্গাবাই দেশমুখ যার মধ্যে একজন প্রধান ছিলেন, ঠিক আছে না। আসবো একের পর এক, আপাতত বোঝার চেষ্টা করো। এরপরে এদেরকে নিয়ে গঠিত হলো কমিটি। প্রথমত কি গঠিত হলো বলতো, কমিটি, চেঞ্জ করবো, কমিটি গঠিত হলো। কমিটি কটা হয় বলতো, 13টা কমিটি হয়, 23টা, কটা কমিটি হয় বলতো, 23টা। 23টা কমিটি কি করলো, বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকা ঘোরাঘুরি করে নিয়ে বিভিন্ন দেশের সংবিধানকে পড়াশোনা শুরু করলো। পড়াশোনা শুরু করার পর একটা কমিটি গঠিত হলো 1948 সালের 29 আগস্ট। যে কমিটিটার নাম হচ্ছে ড্রাফটিং কমিটি। কি কমিটি বলতো, ড্রাফটিং কমিটি, বা এটাকে বলা হচ্ছে খসড়া কমিটি, খসড়া কমিটি। এখানে টোটাল 7 জন সদস্য ছিল, কজন বলতো, 7 জন নিয়ে। আর এর যে প্রধান ছিলেন তার নাম ছিল ভীমরাও রামজি আম্বেদকর, যাকে আমরা শর্টকাটে বলি বি.আর. আম্বেদকর, বি.আর. আম্বেদকর। তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, এই খসড়া কমিটিকে দায়িত্ব দেওয়া হয় 1948 সালের 29 আগস্ট, অর্থাৎ 1947 সালের 29 আগস্ট। এরপর প্রায় 14 দিন কাজ করার পর এরা কিন্তু রিপোর্ট জমা দেয়। কি জমা, রিপোর্ট জমা দেয়, রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট অনুযায়ী তারা পুরাপুরি একটা সংবিধানকে পুরা সাজানো গুছানো বানানো হয়ে থাকে। এই 23টা কমিটি প্লাস মানে এই 23টা কমিটি প্রায় প্রায় 60টি দেশের সংবিধানকে ফলো করেছিল। কয়টি দেশ বলতো, 60টি দেশের সংবিধানকে ফলো করেছিল। ফলো করার পর একটা ভারতের পুরাপুরি রূপে একটা ভারতের সংবিধান তৈরি করা হয়ে থাকে। আর মনে রাখো ভারতের যে লিখে মানে লিখে অর্থাৎ প্রত্যেকটা অক্ষর কি ছিল বলতো, লেখা হয়েছিল, লিখে তৈরি করা হয়, যেটা বিশ্বের সবচেয়ে বৃহৎ এবং জটিল সংবিধানে পরিণত। সেই জন্য বিশ্বের সবচেয়ে বড়, জটিল এবং লিখিত সংবিধান। ব্যাপারটা, সংবিধানের সবচেয়ে বেশি দায়িত্ব নিয়েছিলেন বি.আর. আম্বেদকর, এই জন্য একে ফাদার অফ কি বলা হয় বলতো, কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের কি বলা হয়, পিতা। ক্লিয়ার ব্যাপারটা, ভারতীয় সংবিধানের পিতা বি.আর. আম্বেদকর
এর হিস্ট্রি কখনো পড়েনি। ইনি এমন একজন লোক ছিলেন যিনি দলিত সম্প্রদায় থেকে ছিলেন প্রথমত, যাদেরকে কোনো ক্ষেত্রে মানে স্থানই দেওয়া হতো না, শিক্ষা ক্ষেত্রেও স্থান দেওয়া হতো না, একে ক্লাসের বাইরে থেকে পড়তে হতো। ইভেন তারপরে পড়াশোনা করতে করতে ইনি এত বড় একটা ডিগ্রি থেকে শুরু করে যোগ্যতা অর্জন করলেন, মানে যেটা সাধারণ একটা যার সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যে করতে পারেন। তিনি মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন, মো বলে একটা জায়গাতে, ঠিক আছে না। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এর এক গাদা সংবিধান ডিগ্রি আছে। কখনো যদি এর ডিগ্রিকে দেখো তো আমাদের যে A4 কাগজ ভরে যাবে কতটা ডিগ্রি আছে। এত বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন, যাকে তিনি প্রফেশনালি একজন উকিল ছিলেন, লয়ার ছিলেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংবিধান তৈরি করার। আর তিনি এত সুন্দরভাবে ভারতের সংবিধান তৈরি করেছিলেন যে ভারতের প্রথম আইন মন্ত্রী কিন্তু B.R. আম্বেদকরকেই করা হয়েছিল, ল মিনিস্টার, ঠিক আছে না। তো সুতরাং 60টি দেশ ঘুরে এরা পুরাপুরি সংবিধান তৈরি করলো। সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ঠিক 2 বছর 11 মাস 18 দিন। আর সংবিধান তৈরি হওয়ার পর যে 299 জন ছিল তারা সিগনেচার করলো গণপরিষদের সবাই। সেটা সিগনেচারটা করলো 1949 সালের 26শে নভেম্বর। 26 নভেম্বর। আচ্ছা, তার আগে একটা ঘটনা, পুরা গণপরিষদ যখন গঠিত হলো 1946 সালে, তো 1946 সালে ফার্স্ট মিটিং, প্রথম অধিবেশন বা প্রথম মিটিং হয়েছিল, প্রথম অধিবেশন সেটা হয়েছিল 9 ডিসেম্বর। এটা কোথায় হয়েছিল না, দিল্লিতে, কনস্টিটিউশন হল বলে, কনস্টিটিউশন হলে হয়েছিল দিল্লিতে। আর যার সভাপতিত্ব করেছে ডিসেম্বর, সরি 11 ডিসেম্বর স্থায়ী সভাপতি ছিলেন, স্থায়ী সভাপতি যার নাম ছিল রাজেন্দ্র প্রসাদ। আর একজনকে নেওয়া হয়েছিল নির্দেশক রূপে, যে অ্যাডভাইজার রূপে, ঠিক আছে না, অ্যাডভাইজার একজন ছিলেন যার নাম ছিল B.N. রাও। ক্লিয়ার আছে ব্যাপারটা? B.N. রাও। তো এরকম করে পুরো সংবিধান তৈরি করলো 1949 সালে 26 নভেম্বর পুরো সংবিধান তৈরি হয়ে গেল। সংবিধান তৈরি হওয়ার পর সবাই সেটাতে সিগনেচার করে নিল, গণপরিষদ স্বীকৃতি দিয়ে। আর সমস্ত ভারতীয়দের জন্য সংবিধান লাগু হয় 1950 সালের 26শে জানুয়ারি, যেটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আর যেহেতু সর্বপ্রথম সংবিধানকে গ্রহণ করা হয়েছিল তোমার কবে, 26 নভেম্বর, সেই জন্য মনে রাখো এই 26 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়ে থাকে, সংবিধান দিবস। এরপর সেম ঘটনা মাঝে দেখো 1947 সালের 15 আগস্ট ভারতকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, তার আগে 1946 সাল থেকে অলরেডি কিন্তু সংবিধান তৈরি হওয়া শুরু হয়ে গেছিল। এ সময় গঠিত হয় একটা অন্তর্বর্তী সরকার, যার প্রধান ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। পরবর্তীকালে যখন ভারত স্বাধীন হয়ে যায় তখন পুরো দায়িত্ব কাকে দিয়ে দেওয়া হয়, ভারতীয়দেরকে দিয়ে দেওয়া হয়। আর সে সময় একটা সরকার গঠিত হয়, শেষ সরকার, লাস্ট গভর্নমেন্ট, যার প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। কেন কি 1947 সালে তার ভোট হয়নি, তো ভোট হয়েছিল 1951-52 সালে। আর 51-52 সালে ভোটে জয়লাভ করার পর স্থায়ী রূপে যে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের মন্ত্রীগুলো আমরা দেখছি, সেগুলো পরপর 1951-52 সালে প্রথম লোকসভা ভোটের পর থেকে শুরু হয়েছে। ক্লিয়ার আছে ব্যাপারটা? পুরোপুরি এরকম ভাবে আমাদের সংবিধান তৈরি হয়ে যায়। পুরো ছকটাকে একবার দেখে নি। এরপর আর একটা জিনিস, যে এই যে সংবিধান তৈরি হলো, হয় না, এই যে সংবিধান তৈরি হলো, এই সংবিধানে কি করা হয় বলতো, 4 ভাগে ভাগ করা। কি 4 ভাগে? সর্বপ্রথম সংবিধানে যেটা আছে তার নাম হচ্ছে প্রস্তাবনা।
কি হয় বলতো? প্রস্তাবনা। তারপরে কি হয় বলতো? যে অনেকগুলা পাঠ হয়, যেগুলাকে বলা হচ্ছে ভাগ। ভাগকে বলা হচ্ছে পাঠ, আর এটাকে বলা হয় প্রিএম্বল। ভাগ, অনেকগুলা ভাগ, আবার অনেকগুলা অনুচ্ছেদে ভাগ আছে। অনুচ্ছেদ, এগুলোকে আমরা বিশেষ অবস্থা অনুযায়ী ধারাও বলে থাকি, যেগুলাকে বলা হয় আর্টিকেল। আর্টিকেল। আর কিছু এক্সেপশনাল বিষয় আছে যেগুলাকে আলাদাভাবে সেগুলাকে লেখা হয়, যেগুলাকে বলা হচ্ছে তপশিলি। তপশিলি, যেটাকে বলা হচ্ছে শিডিউল। শিডিউল। তো যখন 1949 সালে 26 নভেম্বর সংবিধান গ্রহণ করা হয়, প্রস্তাবনা তো একটাই ছিল, আর এখনো প্রস্তাবনা একটাই আছে। পার্ট যদি ভাগ দেখো তো কটা ছিল? হ্যাঁ, 22টা। ধারা যদি দেখো তো 300। বর্তমানে এখন একটা প্রেজেন্ট প্রস্তাবনাও সেম একটাই আছে, ভাগ কিন্তু অনুচ্ছেদ প্রায় 490। কিন্তু ধারা যদি দেখো তো সংবিধানের ধারা 1 2 3 4 তো 395 পর্যন্তই আছে। মাঝে শুধু ABCD এরকম করে করে ও আ ক খ করে করে ঢুকানো হয়েছে, সেগুলা হচ্ছে নতুন অ্যাড করা হয়েছে। কেন কি সংবিধানের একটা ধারা আছে, তোমার পার্ট আছে ভাগ, যেটার নাম হচ্ছে 20তম ভাগ। কত? 20। আর তা সেটাতে একটা ধারা বা অনুচ্ছেদ রাখা হয়েছে, যেটা হচ্ছে 368 নম্বর ধারা। কত? 368। তাতে বলা হয়েছে যে সংবিধানকে যে কোনো সময় সুবিধা মতো অবস্থা অনুযায়ী চেঞ্জ করা যেতে পারে। সেই ক্ষমতা অনুযায়ী সেই চেঞ্জ করা বা সংশোধন করার নিয়ম অনুযায়ী কিন্তু মাঝে মধ্যে সংবিধানকে চেঞ্জ করা হয়েছে। বুঝা গেল ঘটনাটা? আর কি না? হয়েছে? ওকে। তাহলে সংবিধান বিষয়টা মোটামুটি ধারণটা এলো কি এলো না? ওকে, এরপরে দেখো এরপরে টুকুর টুকুর।
সংবিধানটা আপলোড করেছো? ও একটাও আসে না। মুখ, ঠিক আছে না? দুর্গাবাই দেশমুখ, ওই যে বললাম তার মধ্যে একজন ছিলেন দুর্গাবাই দেশমুখ, বড় ইম্পর্টেন্ট নাম, ঠিক আছে না? যেসব নামগুলা পাবে না তাদের সম্বন্ধে কি করে নেবে, একটু রিসার্চ মানে ইয়ে করে নেবেন না। সরোজিনী নাইডু ছিল না? সরোজিনী নাইডু এতে মোরারজন মহিলা কোথায় ছিল? দাঁড়া বলে এসে 15 জন মহিলা, এটা আসল, এটা কমপ্লিট করা হয়েছে। দুর্গাবাই দেশমুখ। কার নাম বললে তুমি? ছিল সরোজিনী নাইডু, ছিল বিজয় লক্ষ্মী পন্ডিত, ওরাও ছিল। হয়েছে? দেখো, এখানে একটা বিষয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি, একটু ক্লিয়ার করো মহিলার ব্যাপারটা। আহ, এই জায়গাটা, এই জায়গাটা বললাম না 299 জন, ঠিক আছে না? তো 299 জনে যদি দেখি আমরা, তো 9 জন ছিল, ঠিক আছে না? আর যদি 389 জন যদি দেখি তাহলে কজন ছিল? 15 জন ছিল। ক্লিয়ার আছে বিষয়টা? তো এরপরে তুমি তাহলে তোমাকে এরকম মনে রাখতে হবে, 9 আর 15 দুটাই মনে রাখতে হবে। এরপর ভাষার খেল হবে, ঠিক আছে না? কি বলতে চাইছি? সরোজিনী নাইডু, বিজয় লক্ষ্মী পণ্ডিত, দুর্গাবাই দেশমুখ, এই নামগুলো মনে রাখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নাম। আরো অনেকগুলো আছে, ঠিক আছে না? Right. এমনিতে পরীক্ষাতে যদি জিজ্ঞাসা করে তো তোমাকে ওই এটাই জিজ্ঞাসা করবে, কোনটা বলো না? 389 জনে কতজন ছিল, তো ওইটা মনে রেখে 15 জন, 9 জন।
হেট, আসে, হ্যাঁ সব প্রেস করেছে আগে আগে ভাবে দিয়ে রেখে তো অর্ধেক। দেখো ফাটাফাটি দেখে নাও, ভারতীয় গণপরিষদ, ঠিক আছে না, 1923 সালে বিপ্লবী মানবেন্দ্রনাথ সর্বপ্রথম সংবিধান রচনার কথা গণপরিষদে মানে দাবিটা করেছিলেন আর কি, ঠিক আছে না। 1928 সালে নেহরু রিপোর্ট অনুযায়ী সংবিধানের প্রথম বিস্তারিত খসড়া বলা হয়েছিল। 1940 সালে আবার আগস্ট প্রস্তাবে ব্রিটিশ সরকার গণপরিষদ গঠনের বিষয়টি স্বীকার করে নেয়। মানে তখন পর্যন্ত ভারতীয়রা বলছিল, এরপরে ইংরেজ সরকার চলে এলো। ক্রিস মিশন 1942 ও আবেল পরিকল্পনা 1945 সালে তারা ব্যাপারটাকে আরো পরিস্ফুটিত করেছিল। যে বিষয়টা একের পর এক বলা হলো, ক্রিস মিশন দেখো কি কি বলে দিল। স্টেফোর্ড ক্রিস নেতৃত্বে হয়েছিল ভারতকে ইউনিয়ন পরিণত করা হবে এবং স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া হবে, এটা বলে দিল ইউনিয়ন হবে। ভারতীয় প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ গঠন করে গণপরিষদ অনুযায়ী কি করে হবে, সংবিধান তৈরি করা হবে। সংবিধানের ব্যাপারটা হলো সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য স্বতন্ত্র সংবিধান তৈরি হবে। যারা সংখ্যালঘু ওদের আছেও, এমনিতে সংখ্যালঘুদের অনেক সংরক্ষণ ব্যবস্থা আছে আমাদের সংবিধান। কোন প্রদেশের সংবিধান অপছন্দ হলে ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে। হলো কোন জায়গায়, ভারতের ভিতরেই যদি কোনো জায়গা বাইরে থাকে তো ইউনিয়ন কোন জায়গায় হলো। সংবিধান রচিত না হওয়া ইউনিয়ন, আরে ফেডারেল ইউনিয়ন, কো ফেডারেল, এগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে না। কারণ কি করে গণপরিষদ হচ্ছে সেটা একবার দেখো। সংবিধান রচিত না হওয়া তাহলে ব্রিটিশ সরকার থেকে গেল, বিনিময়ে তারা ভারতের সম্পদ ব্যবহার করবে, ভারত থেকে তো ভারতেরই ব্যবহার করবে। তো এই দুটা জায়গায় গন্ডগোল করে দিল। ফলে ক্রিপসের বিরুদ্ধে কি করতে শুরু করলে বলো তো, ইয়াস, আন্দোলন করতে শুরু করলো। ওয়াভেল চলে এলো, সে বলছে খুব দ্রুত সমিতি করা উচিত, হিন্দু মুসলিম সমান আর কি। যেরকম কমিটি গুলো আছে সেখানে হিন্দু থাকবে, মুসলিম থাকবে। পাকিস্তান ছিল, ঠিক না। যদি এটা বানানো তো পরে পাকিস্তানের প্রস্তাবটা কেন তোরা অ্যাকসেপ্ট করে নিল। এরপর দেখো কার্যনির্বাহী সমিতি হবে, সেখানে কি থাকবে বলতো, একমাত্র বড়লাট থাকবে, আর সেনাপতি ছাড়া সকল সদস্য কি থাকবে বলতো, ভারতে। এইখানে গন্ডগোল টিবেটি। আমাদের দেশের সংবিধান সবকিছু তৈরি হবে, তোরা কি জন্য এখানে থাকতেছি। নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতীয়দের নিয়ে একটি অন্তর্বর্তী সালে মার্চ মাসে ইংরেজ সরকার ভারত গঠন করে। 1946 সালে 15 লাখ ব্রিটিশ প্রধান ক্লিমেন্ট অ্যাটলি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দানের বলেছিল। পরে সেটা 15 আগস্ট পর্যন্ত। সমগ্র ভারত কি হবে বলতে, একটা ইউনিয়ন গঠিত হবে। আর ভারতের ভবিষ্যৎ সংবিধান প্রণয়ন করবে কে, একটি গণপরিষদ। ক্রিস মিশন ব্যর্থ হলে 1946 সালে ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশনকে নিয়ে এসেছিল, যেহেতু ক্রিস মিশন ব্যর্থ হয়েছিল। এরপর দেখো গণপরিষদ গঠন, দেখো কতজন সদস্য বললাম, 389 জন। প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত ওই 10,01,000 হয়েছিল। তো দেখো ব্রিটিশ শাসিত যে 11 প্রদেশ ছিল সেখান থেকে 292 জন, দেশীয় রাজ্য থেকে 93 জন, দেশীয় রাজ্য মানে যেগুলো রাজা আর এই সবগুলা ছিল আর কি। আর চিফ কমিশনার থেকে 4 জন। পরে চিফ কমিশনারকে বাদ দিয়ে দেওয়া হয়, আর 4 জন বাদ গেলে কতজন থাকে, 385 জন। এরপর দেখো 1946 সালের 9 ডিসেম্বর নতুন দিল্লি কনস্টিটিউশন হলে গণপরিষদ প্রথম অধিবেশন হয়। মুসলিম লীগ অংশগ্রহণ করলো না, ফলে কতজন সদস্য হয়ে গেলো, 211 জন। এই সময় বয়স্ক অনুযায়ী প্রবীণ সদস্য সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি করা হয়, এবং 11 ডিসেম্বর কাকে করা হলো, রাজেন্দ্র প্রসাদকে। মোট কটা অধিবেশন হয়েছিল, 11টা অধিবেশন। অধিবেশন কাল 2 বছর 11 মাস 18 দিন চলেছিল, সব অধিবেশন কমপ্লিট করতে। দেশ বিভাগের উপর গণপরিষদের 389 থেকে কতজনে পৌঁছে গেছিল, 299 জন। গণপরিষদের কমিটি হয়েছিল 23টি। আর সংবিধানের প্রধান উপদেষ্টা কে ছিল বলতো, চিফ অ্যাডভাইজার BN রাও, ঠিক আছে। খসড়া কমিটি চলে এলো। খসড়া কমিটি তৈরি
কথাটা বললাম 7 জন সদস্যকে নিয়ে গঠিত হলো। সভাপতি ছিলেন বি.আর. রাও। 1940 সালে 21 ফেব্রুয়ারি কতদিন সময় লাগাইলো এরা? 114 দিন। 60টা 1949 সালে 26 নভেম্বর গণপরিষদ সংবিধান গ্রহণ করে নেয়। আর 1950 সালে 26 জানুয়ারি সমস্ত ভারতীয়দের জন্য সংবিধান লাগু হয়ে যায়। দুটা দিনে রাখবে, কবে গণপরিষদ গ্রহণ করেছিল, কবে ভারতীয় কি দিবস হিসাবে পালন করা হয়? সংবিধান দিবস। গণপরিষদে মহিলা সদস্য ছিলেন 9 জন, অন্যতম ছিলেন দুর্গাবাই দেশ। বাস এইখানটাতে একটা জিনিস মনে রাখো যে এই যে এই জায়গাটাতে 289 প্রথমে যখন নেওয়া হয়েছিল 15 জন, কিন্তু 15 জন ছিল নাই। ঠিক আছে না? এরপর ঘটনাটা দেখো, ভারত শাসন আইন 1935 লাগবে, কোন তো একটাকে ভিত বানাতে হবে না? তো ভিত কোনটা বানানো হয়েছিল? ভারত শাসন আইন 1935। আর এই আইনটা লাগু হয়েছিল কি অনুযায়ী? সাইমন কমিশনের রিপোর্ট অনুযায়ী। ধারা 8টি তপশিলি, 22টি ভাগ ছিল। আর ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত এবং জটিলতম সংবিধান। ক্লিয়ার আছে ব্যাপারটা? ওকে, নেক্সট টাইম তুমি দেখো ঠিক আছে, দক্ষিণ ভারতের ব্যাপারটা অতটা না, ঠিক নেহরু দ্বারা সরকার সরকার